তাৎক্ষণিকভাবে তাদেরকে ধরিয়ে দিয়েছে। কারা আমাদেরকে ধরিয়ে দিয়েছে? এই ডেভিলরাই ধরিয়ে দিয়েছে। আজকে যদি সেই সমস্ত ডেভিলদেরকে আমরা কমিটিতে নিয়ে আসি, অথবা আমাদের কোন নেতা কর্মীদের যুগ সাজসে অথবা ছত্রছায়ায় তারা যদি আমাদের মধ্যে পুনর্বাসিত হয়, এটি শহীদের রক্তের সাথে সরাসরি বেঈমানি করা হবে। আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই দল হচ্ছে আওয়ামী লীগ এবং এই দলের নেত্রী হচ্ছে শেখ হাসিনা, যে নির্বিচারে মানুষকে গুলি করে হত্যা করে মারার নির্দেশনা দেয়। আর আমাদের নেত্রী হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নিজে অসুস্থ, মৃত্যু পথযাত্রী ছিলেন, চিকিৎসা নিয়ে দেশে আসবেন। উনাকে বিমান প্রস্তাব দিয়েছিল যে আপনাকে আমরা ঢাকায় সরাসরি নামিয়ে দেই। অল্প কিছু সংখ্যক প্যাসেঞ্জার যে বিমানে ছিলেন থাকবেন, তাদের অসুবিধা হবে এই বিবেচনায় উনি সেই প্রস্তাব নাকচ করে দিয়ে সেই ফ্লাইট সিলেটে নামার পরে 1.5 ঘন্টা উনি বিমানে বসে থাকবেন, নিজে কষ্ট করবেন, কিন্তু মানুষকে কষ্ট করতে দেবেন না। উনি হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের একজন বীর সেনানী ছিলেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িতে আক্রমণ করা হয়েছিল এবং জনাব তারেক রহমান আহত হয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে। আপনাদের মনে আছে এই সেই ফ্যাসিস্ট সরকার কিভাবে তাকে গ্রেফতার করে নির্যাতন করেছিল। উনি দীর্ঘ 1.5 দশক যুক্তরাজ্যের থেকেও বাংলাদেশের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আপনারা বিশ্বাস করেন, জিয়া পরিবারকে ধ্বংস করার সকল পায়তারা তারা করেছিল, কিন্তু মহান আল্লাহ সহায়, সেই আল্লাহর ইচ্ছায় আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মধ্যে ফিরে আসছেন। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানও বীরের বেশে আমাদের মধ্যে ফিরে এসে বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দেবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলি, 5ই আগস্টের আগে যারা রাজপথে ছিলেন, 5ই আগস্টের আগে যারা আন্দোলন করেছেন, তাদেরও কিন্তু সন্তান আছে, তাদেরও কিন্তু পরিবার ছিল, তাদেরও কিন্তু মা বাবা ছিল, তাদেরও কিন্তু সংসারের প্রতি মায়া ছিল, তাদেরও ব্যবসা ছিল, তাদেরও চাকরি ছিল, তাদেরও ভয় ছিল, কিন্তু সেই ভয়টি কাটিয়ে তারা কিন্তু রাজপথে আন্দোলন করেছেন। তারা মারা যেতে পারতেন, তারা মৃত্যুবরণ করতে পারতেন, কিন্তু পুলিশের সেই ভয়ভীতিকে উপেক্ষা করে যারা রাজপথে আন্দোলন করে আপনারা যারা আজকের এই বাংলাদেশকে উপহার দিয়েছেন, আপনারাই হচ্ছেন বীর সৈনিক, আপনারাই হচ্ছেন সময়ের সাহসী সন্তান। সুতরাং আপনাদের আসন হবে প্রথম সারিতে, আপনাদের আসন হবে প্রথম সারিতে। এবং আজকে যারা ত্যাগী বলছেন, আজকে যারা নিজেদেরকে ত্যাগী বানানোর চেষ্টা করছেন, আমরা কিন্তু আপনাদের সকলকে চিনি। কারা 5ই আগস্টের আগে রাজপথে ছিলেন, আমরা কিন্তু আপনাদেরকে চিনি। সুতরাং সাবধান, সামনের কাতারে আসার চেষ্টা করবেন না। আসবেন, বসবেন পিছনের কাতারে। সামনের কাতারে তারাই বসবে যারা বিগত সময় ভয়কে উপেক্ষা করে, জয় করে, পরিবারকে বিসর্জন দিয়ে, সন্তানকে বিসর্জন দিয়ে, মা বাবাকে বিসর্জন দিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজপথে রক্ত ঢেলে দিয়েছিল, তাদের জন্য সামনের আসন নির্ধারিত। রাজনীতিতে নেতৃত্ব তারাই দেবে, পদ তারাই পাবে। সুতরাং আমি মুহিব ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই সমস্যাটি কিন্তু সকল জায়গাতেই আছে। তারা বেনামে, ছদ্মবেশে, আত্মীয়তার পরিচয় দিয়ে, বিভিন্ন অজুহাতে তারা কিন্তু আমাদের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। আপনারা মনে রাখবেন, এরা কিন্তু আমাদেরকে ছাড়বে না, যেভাবে বিগত 1.5 দশক আমাদেরকে ছাড়েনি। এদেরকে যদি আমরা প্রশ্রয় দেই, এরাই আমাদের ক্ষতি করবে আবার। সুতরাং সাবধান। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে দলের মধ্যে কেউ যোগদান করতে পারবে না, পরিষ্কার বলে দিয়েছেন। সুতরাং আমার বিশ্বাস আপনারা দলের ত্যাগী এবং পরীক্ষিত নেতা হিসাবে দলের সেই নির্দেশনাগুলো আপনারা মেনে চলবেন, এই প্রত্যাশাটুকু রেখে আজকে আমাদের সম্মানিত অতিথি অনেকেই আছেন, আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আরেকটি কথা বলি,
আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনারা নিশ্চয়ই জানেন, সেই 31 দফা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের যে কথাগুলো বলেছেন, সেই 31 দফাগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সেই 31 দফার মধ্যে কি আছে, আমাদের স্বার্থ কিভাবে সংরক্ষিত করা হয়েছে, সেই তথ্যগুলো কিন্তু মানুষের কাছে দিতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কিন্তু আমাদের দলের নির্দেশে 42টি ওয়ার্ডের মধ্যে আমরা কিন্তু সেই 31 দফার লিফলেট গুলো কিন্তু আমরা বিতরণ করেছি। সুতরাং আগামীর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সেই 31 দফাগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দেব, এটি হচ্ছে আমাদের প্রথম কাজ। এবং ইনশাআল্লাহ মানুষ যদি সেই দফাগুলো পড়ে এবং বুঝতে পারে, তাহলে সেই দফাই হবে আগামীর 50 বছর বাংলাদেশকে সুরক্ষা করার দলিল। সুতরাং আমি অনুরোধ করব আমাদের নেতাকর্মী যারা আছেন, আমরা যারা বিগত সময়গুলোতে কষ্ট করেছি, নির্যাতিত হয়েছি, জেল জুলুম নির্যাতন সহ্য করেছি, আমরা আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আপনারাই সক্রিয় ভূমিকা পালন করবেন, এটি আমরা প্রত্যাশা করি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, অনেক রাত হয়ে গেছে। আমি শুধু এই অনুরোধটুকু করব, আমরা এখনো বিপদের মধ্যে আছি, আমাদের মধ্যে এখনো ষড়যন্ত্র অব্যাহত আছে, এখনো সেই কুচক্রী মহলের সেই অপচেষ্টা এখনো কিন্তু অব্যাহত আছে, এখনো কিন্তু পুলিশের মধ্যে সেই ফ্যাসিস্টদের সহচর রয়ে গেছে, সেটি আপনারা খুব ভালোভাবেই জানেন। এখনো কিন্তু আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হচ্ছে, এখনো কিন্তু আমাদের বিরুদ্ধে শত শত মামলা রয়ে গেছে, মামলা কিন্তু এখনো মুক্তি পাই নাই, মামলা কিন্তু এখনো শেষ হয় নাই। সুতরাং এটি আমাদের মনে রাখতে হবে যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। আজকে যে সরকার আছেন তারা অন্তর্বর্তী সরকার। আপনারা খেয়াল করে দেখবেন, রাখাইনের একটা ঘটনা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। একটা অনির্বাচিত সরকার রাখাইনের এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকতে পারে না, এই সিদ্ধান্ত তারা দিতে পারে না। এই সিদ্ধান্ত সংসদ দেবে, যারা নির্বাচিত হয়ে সংসদে যাবেন তারাই সেই সিদ্ধান্তগুলো নেবেন। সুতরাং আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেব, এটি হচ্ছে আমাদের দলের এই মুহূর্তে মূল প্রতিপাদ্য বিষয়। আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আমাদের মধ্যে 5ই আগস্ট পূর্ববর্তী সময়ে যে বিশ্বাসটুকু ছিল, যে সাহসটুকু ছিল, যে আস্থাটুকু ছিল, আমাদের মধ্যে পারস্পরিক যে সম্মান এবং শ্রদ্ধাটুকু ছিল, আমরা যেভাবে আমাদের মুরব্বীদের উপর বিশ্বাস এবং আস্থা রেখে আমরা রাজপথে নেমেছি, সেই বিশ্বাসটুকু যেন আমাদের মধ্যে এখনো অক্ষুণ্ণ থাকে, এবং সেই বিশ্বাস এবং সেই আন্তরিকতা, সেই ভালোবাসা, সেই কমিটমেন্ট নিয়েই আমরা আগামীর বাংলাদেশ গড়ব। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারুণ্যের অহংকার।